গোয়েন্দা তথ্য। নেতানিয়াহু যুদ্ধাপরাধী, নিউ ইয়র্ক এলে তাকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেবেন জোহরান। কাতারে ইসরায়েলের হামলায় নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন? রাহুলের বিদেশ সফর ঘিরে নতুন বিতর্ক। পাকিস্তানে তালেবানের হামলায় 12 সৈন্য নিহত। তালিবানের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান, সেনা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি, নিহত 12 জওয়ান। পাকিস্তান চীনের আকাশ হামলা ঠেকাতে 3D রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানালো টাটা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলার চক্রান্ত রুখে দেওয়া হয়েছে। কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এ ধরনের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন। একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েল বেশ কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। মিশর গত 2 বছরে যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলের এ ধরনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ বিবৃতি দিয়েছেন। নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন, ইসরায়েল অন্যান্য দেশেও হামাসকে লক্ষ্যবস্তু বানাবে। মিশরের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মিশরীয় ভূখণ্ডে হামাস নেতাদের জীবনের উপর যে কোনো হামলাকে মিশর তার সার্বভৌমত্বের লঙ্ঘন ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে। এর বিরুদ্ধে পাল্টা জবাব দিতে আমরা এক মুহূর্তও দ্বিধা করব না। হামাসের শীর্ষস্থানীয় নেতারা মিশরে বসবাসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো ঘোষণা দেয়নি। তবে নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলার আগে থেকেই বেশ কয়েকজন নেতা বছরের পর বছর ধরে মিশরে বসবাস করছেন। নিরাপত্তার কারণে তাদের পরিচয়, সংখ্যা এবং সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। সূত্র মতে, এই অঞ্চলকে অন্তহীন যুদ্ধ ও উত্তেজনার দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে আলোচনায় ফিরে আসার এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করতে মিশরীয় কর্মকর্তারা তাদের ইসরায়েলি প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় গণহত্যার দায় ওঠা ইহুদিবাদী নেতা নেতানিয়াহু হামাসের 2023 সালের 7ই অক্টোবরের হামলাকে যুক্তরাষ্ট্রের 2001 সালের 11ই সেপ্টেম্বরের হামলার সঙ্গে তুলনা করেন। তিনি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী লড়াইয়ের অংশ বলে দাবি ধরেন। গাজায় গণহত্যা চালানো নেতানিয়াহু যুক্তি দেখান, যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তানে আল কায়দা সন্ত্রাসীদের পিছনে ছুটেছিল এবং পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল, আমরা ঠিক সেভাবেই কাজ করেছি। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মিডল ইস্ট আইয়ের সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তা বলেন, তিনি মনে করেন এই সতর্কবার্তাগুলো মূলত হামাসকে নয়, বরং কায়রো নিজেকে এই অঞ্চলে কিভাবে দেখে সেটাকেই বেশি বোঝায়। এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, এই সতর্কবার্তাগুলো হামাসের জন্য নয়, বরং কায়রো এই অঞ্চলে নিজের অবস্থানকে কিভাবে দেখে তার সঙ্গে সম্পর্কিত। এই নিরাপত্তা বিশ্লেষক যুক্তি দেন, মিশর হামাসকে রক্ষা করছে না। এই দেশ দলটিকে সন্দেহের চোখে দেখে এবং মিশরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে হামাসের সম্পর্ক আছে বলে মনে করে। এই বিশ্লেষক আরও বলেন, মিশর নিজেকে সবচেয়ে কৌশলগত আরব দেশ হিসেবে দেখে এবং তার মাটিতে যে কোনো ইসরায়েলি হামলাকে এক ধরনের অপমান হিসেবে গণ্য করা হবে। এটি মিশরের মর্যাদা ক্ষুণ্ণ করবে এবং সেই আঞ্চলিক অবস্থানকে বিপন্ন করবে। ঐতিহাসিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী, বিশেষ করে হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে মিশর কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে। তবে বিগত কয়েক মাস গাজা যুদ্ধবিরতির আলোচনা থেকে মিশরকে ক্রমবর্ধমানভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। কায়রোর ভয়, সিনাই উপদ্বীপে ইসরায়েলি স্থল হামলা মিশরকে এই সংঘাতে টেনে আনতে পারে। নিরাপত্তা বিশ্লেষক তার ব্যাখ্যায় বলেন, ইসরায়েলকে যদি কায়রোতে নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়, তাহলে গাজায় একজন বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে মিশরের কাজ করার গ্রহণযোগ্যতা থাকবে না। এই বিশ্লেষক আরও বলেন, দেশের শাসকরা এই ভূমিকার জন্য অনেক বিনিয়োগ করেছে। রাজধানীতে একটি হামলা সেই ভাবমূর্তিকে চুরমার করে দিতে পারে এবং এটা অঞ্চলকে দেখিয়ে দিবে যে মিশর নিজের উঠানও রক্ষা করতে পারে না। মিশরই প্রথম আরব দেশ যারা 1979 সালে জনগণের বিরোধিতা সত্ত্বেও মার্কিন মধ্যস্থতা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। মিশরীয়রা বেশিরভাগই সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে শাসকদের সঙ্গে দ্বিমত পোষণ করে এসেছে এবং ইসরায়েলকে শত্রু ও ফিলিস্তিনের অধিকারী হিসেবে বিবেচনা করে আসছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেফতার করতে নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দেবেন।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি কথা বলেন। গতকাল শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন। তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন বলে জোহরান অভিযোগ করেন। জোহরান বলেন, ইসরায়েলের নেতা নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে গ্রেফতার করা বাস্তবে প্রায় অসম্ভব এবং কেউ কেউ বলছেন এভাবে তাকে গ্রেফতার করলে ফেডারেল আইনেরও লঙ্ঘন ঘটতে পারে। তা সত্ত্বেও জোহরানের প্রতিশ্রুতি সম্ভবত নিউ ইয়র্কেও প্রতিক্রিয়া তৈরি করতে পারে, কারণ এই নগরেই ইহুদি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন। গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলার পর নিউ ইয়র্কের মানুষের মধ্যে সাধারণভাবে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন প্রকাশ পাচ্ছে। তারপরও জোহরানের এই প্রতিশ্রুতি ইহুদি নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করবে। মেয়র প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতা চলাকালে জোহরান আগেও বলেছিলেন, নিউ ইয়র্কে এলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। গত বৃহস্পতিবারের সাক্ষাৎকারে তিনি তার সেই বক্তব্যকে আবারও সমর্থন করলেন। বরং তিনি এই নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে বলেন, নেতানিয়াহুকে এই নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি তাকে গ্রেফতার করতে পুলিশকে আদেশ দেবেন। ডেমোক্র্যাট মেয়র প্রার্থী বলেন, এটা এমন একটা কাজ যা আমি বাস্তবায়ন করতে চাই। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের জরিপে এগিয়ে থাকা জোহরান বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় ডেমোক্র্যাট নেতাদের এমন সিদ্ধান্ত দেখাতে হবে যেখানে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। জোহরান কেভিন নিউসমের 2004 সালের একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সে সময় তিনি সান ফ্রান্সিসকোর মেয়র ছিলেন। তিনি সমকামী দম্পতিদের বিয়ের লাইসেন্স ইস্যু করে ফেডারেল আইনের বিরুদ্ধে অবস্থান নেন। জোহরান বলেন, এটা এমন একটা মুহূর্ত যখন আমরা কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের দিকে তাকিয়ে থাকতে পারবো না। এটি এমন একটা সময় যখন শহর ও রাজ্যগুলোকে আমাদের নিজেদের মূল্যবোধ, আমাদের নিজেদের মানুষের পাশে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের -C সমাচ্যা নয় এবং ওই আদালতের কর্তৃত্ব স্বীকৃতি A- করে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছরের ফেব্রুয়ারিতে ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের ওপর এই আদালতের কোনো আইনগত অধিকার নেই। নেতানিয়াহুর কার্যালয় থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা অনুরোধে সাড়া দেয়নি। অবশ্য গত জুলাইয়ে তিনি বলেছিলেন, জোহরান মামদানির হুমকি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। নিউ ইয়র্কে ইসরায়েলের কনসুলেটের এক মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অবশ্য প্রেসিডেন্ট বাইডেনের অধীনে গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসের জন্য নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বেথ ভ্যান শ্যাক বলেছেন, এমন গ্রেফতারে তাত্ত্বিকভাবে ওই ধারা ব্যবহার করে সম্ভব হতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অতীতে অন্তত 2 জনের বিরুদ্ধে আইসিসির সক্রিয় পরোয়ানা থাকার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। মার্কিন হেফাজতে আসার পর তাদের আটক করা হলেও সেসব গ্রেফতার যুক্তরাষ্ট্রে ঘটেনি। তবে বেথ ভ্যান বলেন, নিউ ইয়র্ক পুলিশের কিভাবে সেই ধরনের গ্রেফতার করার ক্ষমতা থাকবে তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের অধীনে একই দায়িত্ব পালনকারী আরেক বিশেষজ্ঞ টড বুকওয়াল্ড বলেন, ওই সংশোধনী রাজ্য বা স্থানীয় কর্মকর্তাদের গ্রেফতার করার অধিকার দেবে না। নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে যুক্তি দিতে গিয়ে জোহরান মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোর কারণে মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এই গ্রীষ্মে হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি জোহরান মামদানির হুমকি নিয়ে ভাবছেন না। তাকে গ্রেফতারের সম্ভাব্যতা কিছু দিক থেকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন। নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, আমি ট্রাম্পের সঙ্গে সেখানে যাব এবং দেখা হবে। ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে উদ্দেশ্য করে যোগ করেছেন, তিনি ভালো আচরণ করুন, নইলে তিনি বড় সমস্যায় পড়বেন। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলা ব্যর্থ হয়েছে। আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, হামলার আগে নেতারা নামাজ আদায় করতে গিয়েছিলেন। তখন বৈঠকস্থলে তারা মুঠো ফোনগুলো রেখে যান, আর এসব ফোনের সংকেত ব্যবহার করেই হামলা চালানো হয়। সৌদি আরবের মালিকানাধীন সংবাদপত্র আশার্ক আল আউসাদ প্রতিবেদন করেছে, নেতারা হামলার সময় মূল ভবনে অর্থাৎ বৈঠকের স্থানের বাইরে অন্য একটি বাড়িতে ছিলেন। মূল ভবন হামলার নিশানা হওয়ায় এবং সেই সময় আলাদা স্থানে অবস্থান করায় তারা বেঁচে গেছেন। প্রতিবেদন অনুযায়ী দোহায় হামলাটি হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বৈঠককে লক্ষ্য করে চালানো হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সহসভাপতি খলিল আল হায়া ছিলেন মূল লক্ষ্য। পশ্চিম তীরের হামাস নেতা জাহির জাবানিন ও রাজনৈতিক দপ্তরের সদস্য নিজার আওয়াদ আল্লাহ প্রাথমিকভাবে নিহত হয়েছেন বলে মনে করা হয়েছিল। আল হায়ার পাশাপাশি সহসভাপতি খালিদ মিশালও মূল ভবনে উপস্থিত ছিলেন না। তারা দুজনই জীবিত আছেন। হামাস দাবি করেছে তাদের কোনো নেতা নিহত হননি। তবে ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, আল হায়ার ছেলে হিমাম এবং তার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ প্রস্তাবিত সর্বশেষ শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা।
টাইমস অফ ইসরায়েলকে একজন অজ্ঞাত কাতারি জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বৈঠকের জন্য উপস্থিত নেতারা তুরস্ক থেকে দোহা এসেছিলেন। কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উঠছে। 9 সেপ্টেম্বর 2025 কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উঠছে। 9 সেপ্টেম্বর 2025 ছবি রয়টার্স। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আইডিএফ এবং আইএসএ হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট একটি হামলা চালিয়েছে। বছরের পর বছর ধরে এ হামাস নেতারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারা 7 অক্টোবর ইসরায়েলে হামলার জন্য সরাসরি দায়ী এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। কাতারে হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে, যেমন সঠিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ। আইডিএফ এবং আইএসএ দৃঢ়ভাবে হামাসকে পরাজিত করতে কাজ চালিয়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 বারাক রাভিদ বলেন, একজন ইসরায়েলি কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন এই অভিযান ছিল হামাস কর্মকর্তাদের হত্যার চেষ্টা, যার নাম দেওয়া হয়েছে সামিট অফ ফায়ার। মুখপাত্র আরও বলেছেন, এই হামলার আমরা শক্তভাবে নিন্দা জানাই। কাতার কখনোই এই ধরনের বেপরোয়া ইসরায়েলি আচরণ সহ্য করবে না এবং নিজের সুরক্ষা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হামলা সহ্য করবে না। অবশ্য এই হামলার প্রশংসা করেছেন ইসরায়েলি রাজনীতিবিদরা। অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ এটিকে সঠিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে। কাতারে হামলা চালিয়ে সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্মটরিচ লিখেছেন, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই এবং ভবিষ্যতেও হবে না। ইসরায়েলের দীর্ঘ হাত বিশ্বের যে কোনো স্থানে ঘিরে ধরবে তাদের। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বিমান বাহিনী, আইডিএফ, শিন বেত এবং ইসরায়েলি সকল নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, তারা আমাদের শত্রুকে প্রতিহত করতে অসাধারণ অভিযান চালিয়েছে। আবারও নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার বিদেশ সফরের প্রসঙ্গে সিআরপিএফ সরাসরি অভিযোগ তুলেছে যে রাহুল একাধিকবার নির্ধারিত প্রোটোকল মানেননি এবং ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়নি। সূত্রের খবর অনুযায়ী এবছর ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন ও মালয়েশিয়ার সফরে একই চিত্র দেখা গেছে। প্রত্যেকবারই কেন্দ্রের আধা সেনা নাকি রাহুলের আচরণে অসন্তুষ্ট হয়েছে। নিরাপত্তা শৃঙ্খলা ভঙ্গের এমন অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধেই প্রথম নয়। 2022 সালের ভারত জোড়ো যাত্রার সময়ও অভিযোগ উঠেছিল তিনি নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেদিক থেকে দেখলে রাহুল বারবার কেন্দ্রীয় বাহিনীর চোখে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে আরও বড় উদ্দেশ্য। কারণ সংসদে বা রাজনীতির ময়দানে রাহুল যেভাবে বিজেপিকে আক্রমণ করছেন তার প্রেক্ষিতে তাকে ঘিরে এই ধরনের অভিযোগ কেন্দ্রের জন্য সুবিধাজনক। একদিকে নিরাপত্তার কথা বলে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, অন্যদিকে জনগণের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে বিরোধী দলনেতা নিজেই নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন না। এই দুই প্রক্রিয়ায় রাজনৈতিক লাভবান হবে শাসক দল। পাকিস্তানে তালেবানের হামলায় 12 সৈন্য নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানের জঙ্গিদের হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত 12 সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রত্যন্ত এক এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা গাড়িবহর নিয়ে আফগানিস্তান সীমান্ত লাগোয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় পৌঁছানোর পর সেখানে হামলার শিকার হন। একটি বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত 12 সৈন্য ও 13 জন জঙ্গি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 4 জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। সেনাবাহিনীর গাড়িবহরে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান। গোষ্ঠীটি সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও করেছে। ইসলামাবাদ বলছে, নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি গোষ্ঠীটির ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ভোরের দিকে হওয়া এই হামলার পর কয়েক ঘন্টা ধরে আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে। এছাড়া হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সাধারণত পাকিস্তানের ওই এলাকায় সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে কারফিউ জারি করা হয়। জঙ্গিদের সক্রিয় অবস্থান থাকায় স্থানীয় প্রশাসন প্রায়ই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, পাকিস্তানি তালেবানকে আফগান তালেবান প্রশাসন ভারতের সমর্থনে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানি তালেবান গোষ্ঠী আফগানিস্তানের তালেবানের অনুসারী। 2021 সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে প্রত্যাশা করছে ইসলামাবাদ। প্রথমে বাণিজ্য চুক্তি না হওয়া এবং পরে শুল্ক বাণের কারণে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। শুধু তাই নয়, ভারতকে লাগাতার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে আচমকা সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন ভারতের ওপর শুল্ক চাপানোর কারণেই দুদেশের সম্পর্কে ফাটল ধরেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সবচেয়ে বড় গ্রাহক। মস্কোর থেকে তেল কেনার কারণেই ভারতের ওপর 50% শুল্ক আরোপ করা হয়েছে। সিদ্ধান্ত সহজ ছিল না। শুল্কের কারণেই ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে। এরপরই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেন ট্রাম্প, বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বহুদিনের ভালো সম্পর্ক, কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভাঙছে। যুদ্ধ বন্ধ করতে তিনি ব্যর্থ। আমরা কড়া পদক্ষেপ করব। প্রসঙ্গত, ভারত মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে গত মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে। উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের। তার ওপর রুশ তেল কেনায় ভারতকে রীতিমতো শাসানি দেয় আমেরিকা। চাপানো হয় 50% শুল্ক। বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। তারপর ক্ষণে ক্ষণে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতি দু দেশের সম্পর্কের জটিলতা কি কাটবে? উত্তর দেবে সময়। তালিবানের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। সেনা কনভয় লক্ষ্য করে পরপর গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 12 জন জওয়ানের। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোর 4টে নাগাদ ফকির সরাই এলাকা দিয়ে সেনার কনভয়টি যাচ্ছিল। সেই সময় কনভয় লক্ষ্য করে পরপর গুলি চালায় জঙ্গিরা। তারপরই রক্তে ভেসে যায় চারদিক। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 12 জন জওয়ানের, তবে আহতের সংখ্যা এখনো জানা যায়নি। সূত্রের খবর, মারণ হামলা চালানোর পরই সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় সেনা এবং পুলিশ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তালিবানের হামলায় এর আগেও রক্তাক্ত হয়েছে পাকিস্তান। গত জুন মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিদায়ে জঙ্গি হামলা হয়। সেখানে মৃত্যু হয় 16 জন জওয়ানের। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর ওপর চলে মারণ হামলা। এদিকে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চীনা আধিকারিকদের ওপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও। পোশাকি নাম ল্যাঞ্জা N3D এয়ার সার্ভেলেন্স রাডার। আদতে শত্রু সেনার আকাশ হামলা রুখতে দেশের সর্বাধুনিক নজরদারি ব্যবস্থা। ভারতীয় নৌসেনার জন্য স্পেনের সংস্থা ইন্দ্রোর সঙ্গে যৌথভাবে এই আকাশ নজরদারি ব্যবস্থা তৈরি করেছে দেশীয় কোম্পানি টাটা অ্যাডভান্সড